হ্যালো স্টুডেন্ট, ভালো আছো সবাই? আজকে তোমাদের ক্লাস 10 এর গোলকের অধ্যায়টা শুরু করব। দেখতে থাকো। প্রথমে আমি সূত্র বুঝিয়ে নেব, তারপরে সূত্রের বেসে আমি কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দেবো। টোটাল চ্যাপ্টারটাকে কভার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সবাই নোট করে নিবে। তাহলে কিসের চ্যাপ্টার করাবো আজকে আমরা? গোলক। ঠিক আছে, কিছু সূত্র দিয়ে নেব। গোলক, এটা হচ্ছে একটা গোলক, তাই তো? এটা কি গোলক? যদি আমি বৃত্ত আঁকতে বলি, এটা হচ্ছে একটা বৃত্ত। আর গোলক আর বৃত্তের মধ্যে কিন্তু আমরা ডিফারেন্স এমনিতে বুঝবো না। গোলক আর বৃত্ত একই রকম মনে হবে। একটা 2 ডাইমেনশন পার্ট, একটা হবে 3 ডাইমেনশন পার্ট, 3D। যার একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে তাকে আমরা কি বলবো? গোলক বলবো। আর বৃত্ত হচ্ছে কেমন? একটা রিং। হ্যাঁ, একটা রিং। মানে মেয়েদের হচ্ছে কানের দুল থাকে, কানের রিং থাকে, সেই কানের রিংটা, তারপর হচ্ছে সাইকেলের হচ্ছে রিংটা, সেগুলোকে আমরা কি বলবো? বৃত্ত বলবো। কিন্তু একটা ফুটবল সেটা কিন্তু একটা গোলক। আশা করি বুঝতে পেরেছো গোলক আর হচ্ছে বৃত্তের মধ্যে ডিফারেন্সটা কি। বৃত্তের সমস্ত ধরনের সমাধান করতে গেলে আমাদের কিসের প্রয়োজন হয়? ব্যাসার্ধের প্রয়োজন হয়। ঠিক একই রকম ভাবে গোলকের সমস্ত ধরনের সলিউশন যদি আমাকে করতে হয়, গোলকের কি জানতে হবে? ব্যাসার্ধ সম্পর্কে জানতে হবে। কি জানবো আমরা? ব্যাসার্ধ। তাহলে আমরা কি আঁকবো? একটা গোলক আঁকবো। ঠিক আছে? যদিও বোর্ডের মধ্যে কিন্তু গোলক আঁকা সম্ভব নয়, সেটা কি তৈরি হয়ে যায় বলো তো? একটা বৃত্ত তৈরি হয়। কিন্তু এটা তোমরা গোলক রূপে কল্পনা করে নিবা। মনে করো একটা ফুটবল, একটা তরমুজ। ঠিক, এটা হচ্ছে সেই গোলকের কি কেন্দ্র, আর এটা হচ্ছে সেই গোলকের ব্যাসার্ধ। এই ক্লাস 10 এর পরিমিতি অধ্যায়ের মধ্যে আমার মনে হয় তুলনামূলকভাবে গোলকের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা একটু সোজা বেশি। কেন কি? এখানে চলরাশি কয়টা ইউজ হয় বলো তো? শুধুমাত্র একটাই। অর্থাৎ যে কোনো যে গোলকের সূত্রগুলো আছে সমস্ত সূত্রই আর এর উপর ডিপেন্ড করবে। যেমন লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে কিন্তু আর এর উপরে ডিপেন্ড করে, আবার তার হাইটের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ আর এবং এইচ এর উপরে ডিপেন্ড করে। এখানে শুধুমাত্র কার উপরে ডিপেন্ড করবে? শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করবে। তাহলে এক এক করে আমরা সূত্রগুলো দেখে নিব। হ্যাঁ, সবাই খাতায় নোট করে নিবে। 1 নাম্বার, এই যে গোলক অর্থাৎ ফুটবল, সেই ফুটবলটার চারিপাশে কতটা রাবার বা চামড়ার প্রয়োজন হবে সেটাকে আমরা কি বলবো বলতো? সেটাকে বলবো সমগ্র তলের ক্ষেত্রফল। কি বলবো সেটাকে? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 1 নাম্বার যে সূত্র সেটা হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। সবাই তরমুজ চেনো? তরমুজ, তরমুজের ওই যে সবুজ অংশটা যেটাকে খোসা বলি, তাই তো? সেই খোসাটার কতটা হচ্ছে ক্ষেত্রফল, সেটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বুঝতে পারছো? এটা সূত্র হবে 4 পাই আর স্কয়ার। যেহেতু ক্ষেত্রফল তাই এখানে কি আসবে? বর্গ কথাটা আসবে। বর্গ একক, মানে একক যাই থাকবে তার সঙ্গে বর্গ কথাটা চলে আসবে, সেটা হচ্ছে বর্গ একক। আশা করি বুঝতে পেরেছো? দেখো, 4টাও কিন্তু এখানে ধ্রুবক, পাইটাও কিন্তু এখানে ধ্রুবক। ধ্রুবক কেন? কারণ পায়ের মান হচ্ছে 22/7। পায়ের মান আমরা এই পরিমিতি চ্যাপ্টারে কত ইউজ করব? 22/7 ইউজ করব। ঠিক আছে? তাই জন্য এটাকে কি বলবো? আমরা ধ্রুবক রূপে ধরব। আর শুধুমাত্র 8টা হচ্ছে চলরাশি, যেখানে 8টা আমাদের কি থাকবে? অঙ্কের মধ্যে বলা থাকবে আর এর ভ্যালু এত, সেটা মান বসাবো এবং ক্যালকুলেশন করব। বোঝা গেল? এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল গোলকের। এবার আসবো গোলকের 2। গোলকের আয়তন। আয়তনের সূত্র কি হবে? 4/3 পাই আর কিউ। এখানেও চলরাশি কিন্তু আর সবই কিন্তু ধ্রুবক। এগুলো নিয়ে কিন্তু আমাদের কোনো চাপ নেই সলিউশন করতে। সলিউশন শুধুমাত্র এখানে ওরা যেটা বলে দিবে আর এর মান অর্থাৎ ব্যাসার্ধ, শুধু বসাবো আর ক্যালকুলেশন করবো, ব্যাস শেষ। এবার এককটা হবে ঘন একক। কি হবে? ঘন একক। ঘন একক মানে একক যা বলা থাকবে তার সাথে শুধুমাত্র ঘন কথাটা যুক্ত করে দেব, ব্যাস শেষ। এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। ঠিক আছে? এবার আসবো অর্ধগোলক নিয়ে। এবার কি আসবো? অর্ধগোলক নিয়ে। টোকা হয়েছে? এবার অর্ধগোলক মানে গোলককে কি করবো বলতো? মাঝ বরাবর কেটে দিই। ঠিক আছে? সেটা হবে অর্ধগোলক।
ঠিক এটা ভালো হলো না। এখন তো বোঝা গেল কিনা? এটাকে বলবো অর্ধগোলক। তাহলে অর্ধগোলকের কি হবে বলতো? একটা হবে বক্রতলের ক্ষেত্রফল। আগে বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল কত ছিল? 4πr²। তাহলে অর্ধগোলক যেহেতু তার 2 দিয়ে ভাগ করে দিলে শেষ। তাহলে কি লিখবো বলতো? 3 নম্বর সূত্রটা হবে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে সূত্র কি হবে? আগে ছিল 4πr², এখন তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 2πr²। যেহেতু ক্ষেত্রফল কাজে কি হবে? একক কি হবে? বর্গ কথাটা শুধুমাত্র যুক্ত হবে। হ্যাঁ, বর্গ একক। একক যা থাকবে তাই বসা দিবে। মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, কিলোমিটার থাকলে কিলোমিটার। ওকে, বোঝা গেল? 4 নাম্বার। এবার আসবো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল এটা আবার কেমন কথা? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল পেলাম আমরা। সবাই বাটি দেখেছো? বাড়িতে বাটি, সে বাটির যে স্টিলটা সেই অংশটাকে বলবো আমরা বক্রতল। আর যে মুখটা, সেই মুখটাও কিন্তু একটা তল, তাই কি না? সেই তলের মধ্যে যদি কোনো কিছু সিল করা থাকতো, আটকানো থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যেত, তাই তো? তাহলে সামগ্রিকভাবে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে সেই বক্রতলের ক্ষেত্রফল, সেই সঙ্গে এই যে মুখটা যে একটা বৃত্ত, এই বৃত্তাকার অংশের কিন্তু একটা ক্ষেত্রফল বের হবে। সেটা হবে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এটা 2πr² কি হয় বলতো? বক্রতলের ক্ষেত্রফল, সাথে এই বৃত্তটার ক্ষেত্রফল হবে πr²। তাহলে কত হবে? 3πr²। বোঝা গেল? তাহলে 3πr²। একক কি হবে? বর্গ একক, অর্থাৎ এককের সদস্য শুধুমাত্র বর্গ কথা লিখতে হবে। এটা হলো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার 5 নম্বর সূত্রটা কি হবে? অর্ধগোলকের আয়তন। আয়তন আগে ছিল কি? 4/3πr³, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 2/3πr³ ঘন একক। বোঝা গেল? 2/3πr³ ঘন একক। এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন। ক্লিয়ার? টোকা হয়েছে? এবার লাস্ট সূত্র। হ্যাঁ, কত নম্বর সূত্র হবে এটা? 6 নম্বর সূত্র হবে, লাস্ট সূত্র। দেখে নাও, এটা একটু জটিল হবে, বোঝার চেষ্টা করো। দেখো, এখানে অনেকে টেনিস বল খেলো। টেনিস বলটা কি ধরনের থাকে বলো তো? একটা থাকে সলিড, মানে ভিতরে কোনো ফাঁপা থাকবে না। আবার কিছু কিছু বল থাকে ফাঁপা, মানে ভিতরটা ফাঁকা থাকে। হ্যাঁ কি না? তার মানে একটা কিন্তু বেদ থাকে। এটা কিন্তু কোনোভাবেই আঁকানো সম্ভব না, এখানে বোর্ডে দেখানো সম্ভব না। টোটালটাই 3 ডাইমেনশন পার্ট। বোঝা গেল? ফাঁপা মানে বেদ থাকবে, এরকম একটা মোটা রাবার থাকবে। হ্যাঁ কি না? চারদিক দিয়ে। বোঝা গেছে? সেই ফাঁপাগুলোকের ক্ষেত্রে যে পরিমাণ রাবার বা স্টিল, যে পরিমাণ লোহা দিয়ে সেই জিনিসগুলো তৈরি হয়, তার আয়তন কত? ভিতরে তো ফাঁপা, তাই কি না? ভিতরে ফাঁপা, কিন্তু চারিপাশে যে হচ্ছে মেটেরিয়ালটা থাকবে, সেই মেটেরিয়ালটার আমরা আয়তন নির্ণয় করব। তাহলে এটা কেন্দ্র থেকে এটা বাইরের দূরত্ব যদি ক্যাপিটাল R ধরি, ঠিক আছে, আর ভিতরের ব্যাসার্ধ যদি আমরা স্মল r ধরি, তাহলে পরে কি হবে? ফাঁপাগুলোকে আয়তন কত হবে? কার আয়তন? ফাঁপাগুলোকে সেই মেটেরিয়ালটার আয়তন, যেটা দিয়ে সেটা তৈরি। হ্যাঁ, এখানে একটা স্টার মার্ক দিয়ে রাখলাম, সেই মেটেরিয়ালটার আয়তন। ফাঁপাগুলোকের আয়তন বলতে তো সামগ্রিকভাবে গোলকটার আয়তনই বোঝাবে, কিন্তু স্টার মার্ক দিলাম কেন? কারণ চারিপাশে যে বেদটা থাকবে সেই বেদের আয়তন। ওকে, এটা সূত্র কি হবে? 4/3π, এটা হবে ক্যাপিটাল R³ মাইনাস স্মল r³। এককটা কি হবে? ঘন একক। আশা করি বুঝতে পেরেছো?
চলো এবার আমি উদাহরণে চলে যাব, যে সূত্রগুলো শিখলাম তার প্রয়োগ দেখাবো কয়েকটা প্রশ্ন নিয়ে। ঠিক আছে, টোকা হয়েছে? টোকা হয়েছে? ঠিক আছে, দেখো মুছে দিলাম তাহলে। হ্যাঁ, হ্যাঁ দেখো তাহলে তোমাদের দশম শ্রেণীর বইয়ের মধ্যে দেখো কি আছে, 12 যে কোষে দেখি পার্টটা আছে তার মধ্যে ফার্স্ট যে অঙ্কটা আছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র। ঠিক আছে, ক্ষেত্রফল বের করতে বলছে। তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি বললাম এখনই? 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার বর্গ। দেখো তার মধ্যে আমি সূত্রের মধ্যে শুধুমাত্র এই মানটা বসিয়ে দেবো, তাহলেই শেষ। তাহলে কি বলেছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে প্রদত্ত সমাধান করছি কিন্তু। হ্যাঁ, প্রদত্ত গোলকের ব্যাসার্ধ আর এর মান কত বলা আছে? 10.5 সেমি, তাই বলা আছে। সুতরাং ওই গোলকের কি বলছে? সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না? কত বের হবে? সূত্র কি ছিল? 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার বর্গ একক। এখানে আমি কিছু বলাচ্ছি না, বর্গ একক। দেখো তাহলে কি আসবে? 4 ইনটু পায়ের মান হচ্ছে 22/7। একটু আগে বললাম আমি পায়ের মান কত? 22/7। এটা একটা ধ্রুবক সংখ্যা কিন্তু। হ্যাঁ, আর আর এর মান কত? 10.5 তার স্কয়ার। এই যে দেখো আর এর মান কিন্তু পুট করে দিলাম। ওকে, অসুবিধা থাকলে বলো। না আছে? তাহলে হ্যাঁ, এবার কি আসবে? 4 ইনটু 7 10.5 ইনটু 10.5 স্কয়ারটাকে উঠিয়ে কি করা যায়? দুইবার লেখা যায়। এবার 7 দিয়ে কি করবো? কাটাকাটি করবো, 7 কে 7, 5 7 35, 1.5 ইনটু এত, তাই তো? তাহলে এবার আমি এটাকে কি করবো? গুণ করে রাখবো। দেখো 10.5 1.5 দিয়ে কি করবো? মাল্টিপ্লাই করবো। 525 105 5 7 5 5 ভাগে দশমিক 2 ভাগ 15.7। বোঝা গেছে? আর কত হবে? 4 2 8 4 2 8 88 কে 15.75 দিয়ে আবার মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে 88 কে 15.75 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 1386 বর্গ কি আছে? সেমি। একক কিসে ছিল? সেমিতে ছিল, তাই হলো বর্গ সেমি লিখলাম। এখানে তোমরা এককটা বসাবে না, অ্যানসারের ক্ষেত্রে এটা দিলে কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে কি করব? তাহলে ওই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? ওই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 1386 বর্গ সেমি। ওকে, বুঝতে পেরেছো? ঠিক না? হ্যাঁ, কারো অসুবিধা থাকলে জিজ্ঞাসা করবে। হয়েছে? কমপ্লিট? দাদা ঠিক আছে। এখন তাহলে এবার 6 নম্বর অঙ্কটা কি বলেছে? সমস্ত চ্যাপ্টার করে দিতে একটু অসুবিধা হবে, প্রচুর সময় 3-4 ঘন্টা চলে যাবে। কাজে সমগ্র চ্যাপ্টারটা আমি দিচ্ছি না, মাঝখান থেকে কিছু অঙ্ক দেখাচ্ছি। তোমাদের যদি কারো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলবে যে পার্টিকুলার কোন অঙ্কটা লাগবে, সেটা আমি তোমাদের প্রোভাইড করব, অথবা অন্য একটা ভিডিওর মাধ্যমে আবার করে দেখাবো, সেটা হতে পারে। হ্যাঁ, তাহলে 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 সমস্ত 2/7 বর্গ সেমি পাত লেগেছে। আচ্ছা নাজু বলো তো, এক্ষেত্রে সমগ্র তলের অর্ধ গোলাকৃতি যে বাটি তার সমগ্র তলের ক্ষেত্রফল বের করব, নাকি শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল বের করব? অর্ধ গোলাকৃতি একটা বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, এই কথার অর্থ কি? সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে নাকি? না, এই ক্ষেত্রে তো সমগ্র তলের ক্ষেত্রফল বের করা সম্ভব নয়। বাটির মুখটা কি থাকবে? ফাঁকা থাকবে, তাই তো? কাজে তাহলে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এখানে যেটা আমাকে সাপ্লাই করে দেওয়া আছে সেটা কি সুবর্ণা? এটা কি? তাহলে বক্রতলের ক্ষেত্রফল না সমগ্র তলের ক্ষেত্রফল? বক্রতলের ক্ষেত্রফল হবে। বোঝা গেল? তাহলে এটা বক্রতলের ক্ষেত্রফল। কিন্তু আবার এখানে ব্যাসার্ধ জানা নেই। কি বের করতে বলেছে? বাটিটির মুখের ব্যাস কত, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা এটা ডিসটেন্সটা কত, ব্যাসটা বের করতে বলেছে। তাহলে লাগবে আমার কি? এই চ্যাপ্টারে একটাই মাত্র হচ্ছে ধ্রুবক, না কি একটাই মাত্র প্রয়োজনীয়
জিনিস, সেটা হচ্ছে ব্যাসার্ধ। তোমাকে যেভাবে ব্যাসার্ধটা জানতে হবে, আর যদি নাও দেওয়া থাকে আমরা ব্যাসার্ধটাকে ধরে নিব, তাহলে এখানে কিন্তু ধরে নিতে হবে। ওকে, তাহলে ধরি অর্ধ গোলাকৃতি বাটির ব্যাসার্ধ কত হবে? 8 একক। সেমিতে আছে, আমি সেমি ধরে নিলাম। ওকে, 8 সেমি। সুতরাং তাহলে এটা কি বলা আছে আমাদের? এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বলা আছে, তাই তো? সুতরাং ওই অর্ধগোলাকৃতি বাটির বক্রতলের ক্ষেত্রফল, হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফল কত হবে বলো? 891/7। সে তো বুঝলাম। এটা হচ্ছে সূত্রটা কি বলো? আর যেহেতু ধরলাম, আর দিয়ে সূত্রটাকে আমি সাপ্লাই করে নেবো। এটা হবে 2πr² বর্গ সেমি। এটা যেহেতু আমরা আর ধরলাম, আর ধরে এই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলটা বের হলো। প্রশ্ন মতে হবে এই 2πr² কার সাথে সমান হবে? যা দেওয়া আছে সেটার সাথে সমান হবে। হ্যাঁ, এটাকে সমস্ত ভাঙিয়ে বলো কত হবে? 891/7। 891/7। 891/7। বুঝতে পারছো সবাই? সবাই বুঝেছো? দেখো কি করবো এবার? 2 ইন্টু পায়ের মান কত? 22/7 কিন্তু r² = 891/7। এই পাশে 7, এদিকে 7 কাটা গেল, তাহলে কত আসবে? 44। r² = এত, তাহলে 44 দিয়ে ভাগ, তাহলে r² = কত আসবে? 891/44। তাই তো? 11 দিয়ে কাটাকাটি করবো। 4 11 44, 8 11 88, 11 কে 11, তাহলে 81/4। তাহলে আর এর মান কত হবে? আর এর মান কত হবে? 81 কে 4, যেহেতু r² = 81/4 আছে, তাহলে আর এর মান হবে 9/2, কারণ 81 বর্গমূল 9 মানে 9, আর 4 এর বর্গমূল কত হবে? 2, 9/2। তাই তো? এটা কি ব্যাসার্ধ? ব্যাস বের করতে গেলে কি করতে হয়? 2 দিয়ে গুণ করে দিতে হয়, তাই তো? হ্যাঁ, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক ঠিক। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ, তাকে 2 দিয়ে গুণ করে দিব, তাহলে সেটা আমরা ব্যাস পেয়ে যাবো। তাহলে উত্তরে কি লিখবো? উত্তরে কি লিখবো? যে নির্ণেয় ব্যাস। কি লিখবো? নির্ণেয় ব্যাস 2 × 9/2 সেমি। তাহলে কত আসবে? 2 to ক্যান্সেল, 9 সেমি। অর্থাৎ ওই যে অর্ধগোলকটা বলছে তার ব্যাসের দৈর্ঘ্য কত? 9 ব্যাসের দৈর্ঘ্য কত? 9 সেমি। বোঝা গেছে? হ্যাঁ। বোঝা গেছে? টুকে নাও, টুকে নাও। আর কোনো প্রশ্ন থাকলে করো। প্রশ্ন আছে কারো? না। এটা হলো তোমাদের 6 নম্বর সলিউশনটা। ওকে, হয়ে গেছে? হ্যাঁ। বুঝবো? হ্যাঁ। হ্যাঁ, দেখো 9 নম্বর অঙ্ক কি বলেছে? 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের 3টি নিরেট তামার গোলক। ঠিক আছে? ছোট বড় অনেকগুলি গোলক আছে, তাদেরকে গলিয়ে কি করতে হবে? এক জায়গায় রেখে, মানে গলানো অংশটা এক জায়গায় রেখে সেটা দিয়ে আবার বড় একটা গোলক তৈরি করতে হবে। ছোট বড় 3খানা গোলক দিয়ে গলিয়ে সেটাকে আবার একটা বড় গোলক তৈরি করব। সেই বড় গোলক যে তৈরি করব তার আয়তন আর এই 3টা গোলকের আয়তন তাহলে কি হবে? সেম হবে, যেহেতু এই মেটেরিয়াল থেকেই ওই গোলকটা তৈরি হবে, তাই না? বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে সেই বড় গোলকটার ব্যাসার্ধ থেকে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। বোঝা গেল? তাহলে নিব, প্রথমেই ধরে নিব, ধরি বড় গোলকটি অবশ্যই সেটা নিডেড। হ্যাঁ, বড় গোলকটির আয়তন ধরে নিব, তাই না? কিন্তু এটা বড় গোলক, তাই জন্য ক্যাপিটাল আর দিয়ে লিখলাম। সেমি বলছে তাই এটাকে সেমি দিয়ে লিখলাম। ওকে, বোঝা গেল? হ্যাঁ। তাহলে দেখো পরের লাইন কি লিখবো? 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। আয়তনের সূত্র কি? 4/3 πr³, তাই তো? তাহলে 3 সেমি ছিল ব্যাসার্ধ, তাহলে যে 4/3 π3³ ঘন সেমি।
যে বুঝতে পারো না আমাকে বলো। এটা বুঝতে পারছো কি পাও? হ্যাঁ দাদা। এই 3 সেমি ব্যাসার্ধ ধরে আমি প্রথম যে গোলকটা আছে তার আয়তন বের করলাম। এবার কত? 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই 4 কিউব। যে না বুঝতে পারছো আবার জিজ্ঞাসা করো। রীতা বোঝা গেছে? এবার আসবে কত? 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই 5 কিউব। বোঝা গেল? হ্যাঁ দাদা। এই 3টা গোলককে গলিয়ে যে আমি বড় গোলকটা তৈরি করব, তার মানে এই 3টা গোলকের আয়তনই তো সেই বড় গোলকের আয়তন হবে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। বোঝা গেল? তাহলে 3টা গোলকের মোট আয়তন যোগ করব। সুতরাং এই আচ্ছা এটাকে আমি আলাদা করে না লিখে একেবারে প্রশ্ন মতো লিখে দিতে পারি। তাহলে বড় গোলকের আয়তন কত হবে বলো তো? যেহেতু বড় গোলকের ব্যাসার্ধ আমাকে ধরা আছে, তাই তো আয়তন হবে শর্ত মতো লিখে নিলাম। হ্যাঁ, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। দেখো 4/3 পাই ক্যাপিটাল আর কিউ, এটা কার আয়তন লিখলাম কে বলতে পারবে? এটা কার আয়তন লিখলাম? বড় গোলকের। যেহেতু বড় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে বড় গোলকের একটা আয়তন, ঠিক না? হ্যাঁ। এই বড় গোলকের আয়তন কার সাথে সমান হতে পারে? দেখো তো এই তিনটারই আয়তনের সাথে সমান হবে কিনা? হ্যাঁ। তিনটাকে যোগ করলে যাবে সেটা আয়তনের সাথে সমান হবে, তাই তো? হ্যাঁ। 4/3 পাই, প্রত্যেকটার মধ্যে 4/3 পাই আছে, এটাকে কি করবো আমি কমন নিব। কেউ যদি না বোঝো জিজ্ঞাসা করবা, ওকে? হ্যাঁ। 3 কিউব 4 কিউব প্লাস 5 কিউব। আর কোনো অসুবিধা থাকলে বলো। না সবগুলোতে কিন্তু 4/3 পাই কমন নিয়ে নিলাম, কিন্তু 4/3 পাই 3 কিউব যেটা গেল, 4/3 পাই 4 কিউব এটা গেল, 4/3 পাই 5 কিউব এটা গেল। ওকে, বোঝা গেছে? তাহলে দেখো তো উভয় পাশে কি করবো? 4/3 পাই 4/3 পাইকে ক্যান্সেল করে দিলাম। ওকে, তাহলে এখানে কি পড়ে থাকলো দেখো তো? আর কিউব ইকুয়াল টু কি থাকবে এখানে? 3 কিউব বলতে 27 প্লাস 4 কিউব মানে হচ্ছে 64, 5 কিউব মানে 125, একই না? 125। এটাকে যোগ করলে কত কত দাঁড়াবে দেখো? আর কিউব ইকুয়াল টু 64 125 9 হাতে হলো 1 8 9 10 11 হাতে হলো 1 216, একই না? তাহলে 216 দেখো তো আর কিউব ইকুয়াল টু 216 মানে 6 এর কিউব। কে বুঝতে পারো নাই? হ্যাঁ। 6 কে 3 বার গুণ করো তাহলে কিন্তু 216 আসবে। ওকে, এর উভয় পাশ থেকে কিউব কিউব ক্যান্সেল করব। উভয় পাশের ঘাতটাকে কম্পেয়ার করে দেখব, কিউব কিউব কি করব? ক্যান্সেল করে দেব। ওকে, তাহলে কি পড়ে থাকলো? আর ইকুয়াল টু 6। কি নির্ণয় করতে বলেছে আমাকে? কি নির্ণয় করতে বলেছে দেখো? ডিরেক্ট বড় গোলক তৈরি করব, তার ব্যাসার্ধ কত? এইটাই বড় গোলকের ব্যাসার্ধ কিনা? দেখো বড় গোলকের ব্যাসার্ধ আর ধরেছিলাম, হ্যাঁ। দেখো এখানে আর এর মান হচ্ছে 6 বের আসে। তাহলে এটা বড় গোলকের কি হবে? ব্যাসার্ধ। ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে। আচ্ছা বুঝতে পেরেছো? হ্যাঁ। আমি অ্যানসারটা লিখে দিলাম না, তুমি অ্যানসারটা এখানে লিখে দিবে। ওকে, তাহলে ওই নিরেট বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 6 সেন্টিমিটার। 6 কি হবে? সেন্টিমিটার। সেমি হবে। ওকে, 6 সেমি হবে, কারণ প্রত্যেকটা একক কিন্তু সেমিতে আছে। হ্যাঁ ঠিক আছে, খোলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছো? অসুবিধা থাকলে বলো। নাই? না না। ঠিক আছে, দেখো এবার 14 নম্বর অঙ্কটি। হ্যাঁ, 8 সেমি দৈর্ঘ্যের একটি নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে? মানে বড় একটা গোলক থাকবে যার ব্যাসার্ধ কি হবে? 8 সেন্টিমিটার হবে। ওকে ওকে, যার ব্যাসার্ধ কি হবে? 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। এই গোলকটাকে গলিয়ে আমরা কি করব? ছোট ছোট গোলক তৈরি করব যার ব্যাসার্ধ কত সেন্টিমিটার হবে? 1 সেন্টিমিটার। তাহলে এই গোলকটা গলিয়ে এরকম ছোট ছোট গোলক নিশ্চয়ই অনেকগুলো তৈরি করা যাবে। হ্যাঁ তো বলছে মোট কয়টি তৈরি করা যাবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আগে বড় গোলকটা যেটা দেওয়া আছে সেটা আয়তন নির্ণয় করবো, তাই না? আয়তন নির্ণয় করে তারপরে এই জিনিসটাকে আমরা করবো। তোমরা এই ছবিটাকে এঁকে নিবে। হ্যাঁ, আর এটাকে আমরা নির্ণয় করতে পারলে তো হয়ে যাবে। ছবিটাকে এঁকে নিবে, আমি ছবিটাকে মুছে দিচ্ছি, নাহলে জায়গা দেবে। হ্যাঁ, তো সমাধান করি। তাহলে 8 সেন্টিমিটার একেবারে লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি বলেছে? 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে? সূত্র কি?
অনি বলো সূত্র কত হবে? সূত্র কি হবে এটা? 4/3 আয়তন 4/3 4/3 পাই আর স্কয়ার পাই আর কিউব পাই আর কিউব, আর এককটা হয় ঘন একক। একক। তাহলে এটা হবে কি ঘন, তাহলে আর কিউব যেটা সেটা হচ্ছে 8 কিউব, এটা ঘন সেমি। বুঝতে পারলে বলো, না বললে বলো। হ্যাঁ, 8 সেন্টিমিটার, এই যে 8 তার কিউব ঘন সেন্টিমিটার, বোঝা গেল? 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট যে নিরেট গোলক, ছোট ছোট গোলকগুলো যে তৈরি হবে তাদের আয়তন কত সেটা আমি নির্ণয় করব। তাহলে লিখব 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে? 4/3 পাই 1 তার কিউব ঘন সেন্টিমিটার। না বুঝতে পারলে বলো। বোঝা গেছে? হ্যাঁ এটা 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট প্রতিটা গোলকের আয়তন, এটা হচ্ছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট প্রতিটা গোলকের আয়তন। ওকে, বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ দাদা। ধরি ওই রকম ছোট গোলক কতগুলি তৈরি হবে? এক্সটি তৈরি হবে। এক্সটি তৈরি করা যাবে। বড় গোলকটি গলিয়ে এরকম এক্সটি ছোট গোলক তৈরি করা যাবে। যাবে। বোঝা গেল? শর্ত মতে বা প্রশ্ন মতে। তাহলে x ইনটু প্রতিটি ছোট গোলকের আয়তন 1 এর কিউব মানে 1, এর জন্য দেখো 4/3 পাই, আর কিছু লিখলাম না। হ্যাঁ, 1 এর কিউব মানে 1, এর জন্য লিখলাম না। আর বড় গোলকের আয়তন কত হবে? এটার সাথে সমান হবে 8 ইনটু 8 ইনটু। বোঝা গেছে? বুঝতে পারছো? তাহলে কি করবো? 4/3 পাই 4/3 পাই কাটা, তার মানে এখানে কি থাকবে? x ইকুয়াল টু 8টা 64, 64কে 8 দিয়ে গুণ করে 4টা 32, 512। তাহলে x এর মান কত হবে? 512। এর 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট মোট কতগুলো গোলক তৈরি করা যাবে? দেখো 512টি। অ্যান্সার লিখলে শেষ হয়ে যাবে। অ্যান্সার লিখলে কি হবে? শেষ হয়ে যাবে। ঠিক এই অঙ্কটা ভালো করে দেখো কি বললাম। এই অঙ্কটা এবার যে ডাব্লিউবিপি যে কনস্টেবলের এক্সাম গেল, সেই এক্সামে কিন্তু এই অঙ্কটা একদম হুবহু ছিল। এই অঙ্কটা একদম এই লাইনগুলোই তুলে দেওয়া ছিল। বুঝতে পারছো? শুধুমাত্র যে ক্লাস 10-এর জন্য কাজে লাগবে এমনটা না, এই সমস্ত বেস কি করবে সারাটা জীবন কিন্তু কাজে লাগবে। তোমরা ভালো করে দেখে নাও, বুঝে নাও, অসুবিধা থাকলে জানো। দেখো এই চ্যাপ্টার থেকে মোটামুটি 4-5টা অঙ্ক করানো হলো, তাই তো? এবার তুলে নাও সুপর্ণা, তুলে নাও। এবার কি বলছি, আর বাকিগুলো যে থাকলো সেগুলো হচ্ছে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যদি অসুবিধা হয় নেক্সট দিন দেখা হবে, আমাকে করে দেখাবে, আর অসুবিধা থাকলে জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে, তুলে নাও। বুঝলাম? হ্যাঁ, হ্যাঁ দেখো তাহলে এই ছিল আমাদের গোলকের ক্লাস। বসে দেখি 12। আমি কয়েকটা সলিউশন এখান থেকে দেখিয়ে দিলাম, তোমার বাড়িতে প্র্যাকটিস করো। যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। আর তোমাদের যদি কারো অসুবিধা থাকে আমাকে করে আগে দেখাও। যদি অসুবিধা থাকে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, থাকলো তাহলে আজকে। ওকে।